এই সরকার যেন আপনার থাকে, এই সরকারের সাথে আপনি অবশ্যই জবাবদিহিতা করবেন। আপনি যুদ্ধ করুন আমাদের সাথে, আপনি প্রশ্ন করুন, আপনি আমাদেরকে সুতার উপরে রাখেন, একেবারে আমরা যেন সারাক্ষণ আপনাদের প্রশ্নে অস্থির হয়ে থাকি, সেইটা থাকুক। হবিগঞ্জের যে ঘটনা ঘটেছে আমি আগেও বলেছি, আমি অত্যন্ত নিন্দা জানাই এবং আমরা সবাই অত্যন্ত সংক্ষুব্ধ এটার জন্য। এইটার যথাযথ বিচার ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। এই বাংলাদেশে আর কখনো রাজনৈতিক কারণে কোনো ধরনের কিছু প্রত্যাশা করে ঘটবে না। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এইখানে। আপনি এখানে এসে আপনি আমাকে জুতা দেখাতে পারেন, ওটা আপনার অধিকার। আপনি কতদূর নামবেন আপনার প্রতিবাদ করতে, যে সেটা আপনার রাইট ভাই, আমার ওখানে আপত্তি জানানোর কিছু নাই। আমি আমার জায়গায় সরকার দল হলেই আমার হাত পা কিন্তু বাঁধা। কাজেই আমি অন্তত মনে করি সব ধরনের ক্ষোভ জানানো জায়েজ আপনাদের জন্য। আমাদের চেষ্টা আছে, আমরা প্রত্যাশাও করি আগামী জুলাই হতে হতে আপনাদের সকলের সাথেই ভিন্নভাবে দেখা হবে। আমরা হয়তো কথা অনেক দীর্ঘ করতে পারতাম, অনেক দীর্ঘ করলে ভালো ছিল, কিন্তু মূল এবার কথাটা এক কথায় শেষ করি। জুলাইয়ের লেন্সকে কিভাবে দেখে? আমি জুলাইকে দেখি একেবারে 100 ভাগ মাইনাস হয়ে যেতে দেখি। বাংলাদেশ আওয়ামী লীগকে তখন যখন এদেশের প্রায় প্রতিটা মানুষ, প্রতিটা দল মত নির্বিশেষে অন্তরে তীব্র ঘৃণা এক দল আর এক দলের প্রতি, এগুলো সব ভুলে যে এই বাংলাদেশের জন্য সবাই যখন দাঁড়িয়েছে, সবাই যুদ্ধ করেছে, সবাই রাস্তায় নেমে এসেছে। ওইটাই আমার লেন্স, একটা সামগ্রিকভাবে একেবারে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এবং এই দেশ থেকে ফ্যাসিস্ট বিদায়ের প্রশ্নে যে এক কাতারে নেমে আসা, ওইটাই বাংলাদেশ। এই বাংলাদেশ যদি হিস্টোরিক্যালি দেখি তাহলে 12 ভূঁইয়ার সময় থেকে কোনো দিন কারো বসংবাদ ছিল না, ইনশাল্লাহ আগামীতেও হবে না। এই যে আমরা যারা বলছি বড় কথা বলে তো লাভ নাই, এই লাইন থেকে যেই বিচ্যুত হবে সেই নাই হয়ে যাবে। আমরা চাইছি এমন এক বাংলাদেশ, যেই বাংলাদেশে জনগণের ভোটে যেই সরকার আসবে সে যেন প্রশ্নের মুখে থাকে। দেখুন 300 জন সাংসদ যারা নির্বাচিত হয়েছেন, আপনারা কেন ভাগ করে নেন না? ধরে নিন ফেল করেছে সরকার। সরকার এই মুহূর্তে, আপনি কি আর সেই আবারও বলছেন সেই জনপ্রশাসনের কথা, সেই জনপ্রশাসনের একজন অফিসার নিয়োগের কথা? সরি, আমি আমার ছোট ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি। সেই জনপ্রশাসন যার বৃহদাংশ আওয়ামী সরকারকে পিলার হয়ে দাঁড়িয়েছিল, তাদের যখন আপনি একটা অফিসার নিয়োগ করবেন, অ্যাসাইন্ড অফিসার ফর জুলাই যোদ্ধা, আর কোনো দিন কিছু পাওয়া যাবে না। কেন ভাই, আপনার নির্বাচনী এলাকায় কয়জন আছেন? কয়জন মারা গেছেন আপনার নির্বাচনী এলাকায়? আপনি তো, আমার ছোট ভাই বলে গেলেন, 56 জন। এই 56 জনের দায়িত্ব 1,06,000 ভোটে যিনি জিতে এসেছেন, তিনি 56 জনের বিষয় নিয়ে কেন সংসদে কথা বলবেন না? কেন মন্ত্রণালয়গুলোতে যাবেন না? এই 300 সাংসদ কেন তাদের দায়িত্ব পালন করবেন না? আপনারা শুরু করুন। বিরোধী দলেরা, সরকারি দল যদি করতে না পারে তখন তাকে দোয়া দেওয়া যাবে, তখন তাকে ধরতে হবে। আমি আপনাদেরকে বলি, আমরা সব সময় ইম্প্রোভাইজ করেছি। সরকারি দলের প্রতিনিধি হিসেবে কথা বলার বিপদ অনেক। বিপদ দায়িত্বের, বিপদ জবাবদিহিতার, বিপদ আপনাদের যে ক্ষোভ আছে সেটা আসলে কিভাবে আমরা প্রসেস করব সেইটার। জুলাই যখন হয়েছে 2 বছর হয়ে গেছে, আজকে দ্বিতীয় বর্ষপূর্তি 2026। আমাদের জন্য, প্রত্যেকের জন্য 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, যারা সরকার পরিচালনা করেছেন, এরপরে যে নির্বাচন হয়েছে, যে রাজনৈতিক দল, মানে আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন এবং আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতারা এখানে যারা নির্বাচিত হয়েছেন তারাও সেই সরকারের এক অংশ হয়েছেন বিরোধী দল হিসেবে। যে দেশে বিরোধী দল নাই এবং শক্তিশালী বিরোধী দল নাই, সে দেশে সংসদ কখনো কার্যকর হতে পারে না। এই যে বাস্তবতাটা, এই যে পথে হাঁটাটা, এই যে পরিবর্তিত সরকার, এই পরিবর্তিত সরকার আমরা সবাই হেঁটেছি আমাদের অসংখ্য কয়েক সহস্র মানুষের রক্তের ওপর দিয়ে। 17-18 বছর ধরে যে 10,000 মানুষ কমপক্ষে নিহত হয়েছেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে আরও অন্তত 10,000, সমস্ত দলমত নির্বিশেষে আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা প্রত্যেকে তার অংশীদার। আমাদের যে ছেলেটি, আমাদের এই তুলি বসে আছে, তুলির যে পরিবারের 6 জন সদস্যকে গুম করা হয়েছে, তুলির মায়ের কান্না আর আপনার কান্না কিন্তু এক। আমাকে যখন 2018 সালে আমার স্বামী সহ তুলে নিয়ে যাওয়া হয়,
আমাদের কোনো মানবাধিকার ছিল না, ঠিক যেমন আপনাদের অনেকের সন্তানের সেই সময় মানবাধিকার ছিল না। সময়টা একই। 17 বছরে গুম, হত্যাকাণ্ড এবং যে খুন হয়েছে, সেই বেপরোয়া সেই দানব এই 36 দিনে যে তাণ্ডব চালিয়েছে, তারই ফলশ্রুতিতে কমপক্ষে 20,000 মানুষের রক্তের উপরে হেঁটে ওই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেটা আমাদের সরকার, সেটা জুলাইয়ের সরকার। এই জুলাই আপনাদের, এই সরকার আপনাদের নির্বাচনের মাধ্যমে যে সরকার এসেছে, সেই সরকারও কিন্তু আপনাদের, আপনারাই ভোট দিয়েছেন। আপনাদের মত ভিন্ন হতে পারে, আপনাদের পথ ভিন্ন হতে পারে। এই 5 মাস আমরা চেষ্টা করেছি সরকারি দল হিসেবে, বিরোধী দল হিসেবে। আমাদের প্রত্যেকের অনেক বেশি করার ছিল, নিঃসন্দেহে আমরা প্রত্যেকে আরও অনেক অনেক বেশি করতে পারতাম, কিন্তু একটা ডিস্টর্টেড দেশ, যার মিনিমাম কোনো ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি নাই। সংসদে আমার যে মাননীয় সম্মানিত সংসদ সদস্যরা যান, তারা প্রত্যেকে জানেন যে আসলে প্রেসিং ইস্যুগুলো কত ভয়ঙ্কর। আপনারা যারা বসে আছেন, আপনাদের এই ক্ষোভ আর কষ্ট প্রতি ঘন্টা আপনাদের জন্য অনেক মূল্যবান, আমরা সেটা ফিল করি। কেন ফিল করি জানেন? কারণ আপনার জন্য ওইটাই কিন্তু জীবন মরণ। আপনাকে কি দিয়ে কম্পেনসেট করা যাবে? কালকে এই ধরনের একটা প্রোগ্রামে আমি ছিলাম। আমি কোনোদিন বিশ্বাস করি না রক্তের কোনো মূল্য হয়। আমি কোনোদিন বিশ্বাস করি না যার চোখ চলে গেছে, যার হাত চলে গেছে, সেটা এই পৃথিবীতে কোনো কিছু দিয়ে কম্পেনসেট করা সম্ভব। কিন্তু কি করা যায়? এই সরকার যেন আপনার থাকে, এই সরকারের সাথে আপনি অবশ্যই জবাবদিহিতা করবেন। আপনি যুদ্ধ করুন আমাদের সাথে, আপনি প্রশ্ন করুন, আপনি আমাদেরকে সুতার উপরে রাখেন, একেবারে আমরা যেন সারাক্ষণ আপনাদের প্রশ্নে অস্থির হয়ে থাকি, সেইটা থাকুক। কিন্তু মনে রাখবেন, আপনি এবং আমরা কিন্তু একই। আপনার দল বা আপনার চাওয়া বা আপনার পছন্দের দল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দল, আমরা কিন্তু একই। এই যে কিছুক্ষণ আগে আমি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা ভিডিও দেখছিলাম, দুর্ভাগ্যক্রমে ওই সময় যারা অ্যারেস্ট হয়েছিলেন, তাদের কয়েকজনের জন্য আমার দৌড়াদৌড়ি করার বয়স তখন আমার অনেক কম, আমার দৌড়াদৌড়ি করার সুযোগ হয়েছিল হিউম্যান রাইটস অর্গানাইজারদের সাথে, এই পরিবারগুলোর সাথে। আমি নিজ চোখে দেখেছি কিভাবে এগুলো হয়েছে, কিভাবে যখন ঐক্য ভেঙে টুকরা হয়ে যায়, তখন তার ফায়দা কিভাবে সুবিধাবাদী মহল নেয়। আমাদের এই দেশে দেশপ্রেম, সার্বভৌমত্বকে ভালোবাসা এবং শিরদাঁড়া সোজা করে থাকা, এই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপটা সবচেয়ে বড় অভিশাপ বলে বেছে বেছে কিছু মানুষকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন, আপনারা প্রত্যেকে এটার উইটনেস। এখানে ছোট ভাইরা কথা বলে গেছেন, এখানে কথা বলে গেছেন আমাদের সম্মানিত সাংসদ। একটা কথা আপনাকে বলি, ভোট দিয়ে নির্বাচিত করেছেন তো 300 আসনে 300 এমপিকে। আপনাদের প্রত্যেকের এলাকায় 2000 জন মানুষ, এখানে 1400 মানুষ আমরা এনলিস্টেড পাই, কিন্তু প্রকৃতপক্ষে আমার নিজের ধারণা নিহতের সংখ্যা 2000-এর নিচে হবে না। অন্তত এমন অনেক পরিবার আমি জানি যাদের পরিবার কখনো পরিসংখ্যানে আসবে না, তাদের পরিবার কোনোদিন কোনো অভিযোগ জানাতে যায়নি। এত দুরবস্থা, এত দারিদ্র এই পরিবারগুলোতে তাদের একজন সন্তান কেন হারিয়ে গেছে তারা সেটা জানে না, তারা এমনকি ভয়েসও রেজ করতে পারে না। এই সংখ্যাগুলো আমরা আননেমড ধরি। ওই আননেমড সংখ্যা, এনারা সকলেই কিন্তু এই ভয়ঙ্কর সময়ের ভিকটিম। এই ভয়ঙ্কর সময় আপনি আমাকে প্রশ্ন করুন, আপনি আর যা ক্ষোভ আছে সব ঝাড়ুন, কিন্তু আপনার পেছনে যেন কখনোই আর কোনো সুবিধাবাদী মহল সেটা সুবিধা নিতে না পারে। সরকার আপনাদের, আগামী ভোটে যারা আসবেন, আক্তাররা সামনে বসে আছেন, সামনে মার্দিয়া আপু বসে আছেন, আমি প্রত্যাশা করি যে আগামী সরকার তারা গঠন করবেন। সমস্যা নাই তো, এই জিনিসটাই তো আমরা চাইছি। আমরা চাইছি এমন এক বাংলাদেশ, যেই বাংলাদেশে জনগণের ভোটে যেই সরকার আসবে সে যেন প্রশ্নের মুখে থাকে। দেখুন, 300 জন সাংসদ যারা নির্বাচিত হয়েছেন, আপনারা কেন ভাগ করে নেন না? ধরে নিন ফেল করেছে সরকার এই মুহূর্তে। আপনি কি আর আবারও বলছেন সেই জনপ্রশাসনের কথা, সেই জনপ্রশাসনের একজন অফিসার নিয়োগের কথা? সরি, আমি আমার ছোট ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি। সেই জনপ্রশাসন যার বৃহদাংশ আওয়ামী সরকারকে পিলার হয়ে দাঁড়িয়েছিল, তাদের যখন আপনি একটা অফিসার নিয়োগ করবেন, অ্যাসাইন্ড অফিসার ফর জুলাই যোদ্ধা, আর কোনো দিন কিছু পাওয়া যাবে না। কেন ভাই, আপনার নির্বাচনী এলাকায় কয়জন আছেন? কয়জন মারা গেছেন আপনার নির্বাচনী এলাকায়? আপনি তো, আমার ছোট ভাই বলে গেলেন, 56 জন। এই 56 জনের দায়িত্ব, 1,06,000 ভোটে যিনি জিতে এসেছেন, তিনি 56 জনের বিষয় নিয়ে কেন সংসদে কথা বলবেন না? কেন মন্ত্রণালয়গুলোতে যাবেন না? এই 300 সাংসদ কেন তাদের দায়িত্ব পালন করবেন না? আপনারা শুরু করুন। বিরোধী দলেরা, সরকারি দল যদি করতে না পারে, তখন তাকে দোয়া দেয়া যাবে, তখন তাকে ধরতে হবে। আমি আপনাদেরকে বলি, আমরা সব সময় ইম্প্রোভাইজ করেছি। 14 জুলাই রাতে যখন ওই আমাদের সন্তানদের, আমাদের মেয়েগুলোকে মারা হলো,
হলো ইম্প্রোভাইজ করা হয়েছে যখন পাবলিক ইউনিভার্সিটিগুলোকে বন্ধ করে দেওয়া হলো, প্রাইভেট ইউনিভার্সিটির বাচ্চারা নেমে আসলো, এগুলো সবই ইম্প্রোভাইজেশন। এবং এই সামনে যদি একটা সমস্যা আছে, সরকার কি একা কখনো ফাংশন করতে পারে? সরকার কোনোদিন কোনো দেশে একা ফাংশন করতে পারে না। সরকার আপনারা, সরকার আমরা। হয়তো সিটটা ডিফারেন্ট, আপনার সিটের নাম বিরোধী দল, আমার সিটের নাম সরকারি দল, এর বাইরে কিন্তু কোনো ডিফারেন্স নাই। স্ট্র্যাটেজিক্যালি আপনি পয়েন্ট রেজ করেন, আপনি নিজের কাছে ক্লিয়ার থাকেন। দেখুন, আপনারা অনেকে অনেক কথা বলছেন, নিঃসন্দেহে মামলা হয়নি, কিন্তু তারপরেও নাই করেও এই 5 মাসে 80টা মামলা দায়ের করা হয়েছে আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এগুলো কেন জেলা ভিত্তিক দেওয়া হয় না জানেন? যখনই জেলা ভিত্তিক মামলাগুলো দেওয়া হয়েছে, আমাদের অভিজ্ঞতা বলে আমরা প্রায় 3.5 থেকে 4.5 হাজার মামলা করা হয়েছিল। আমি নিজেই রাজশাহীতে কয়েকটা মামলা নিজে ব্যাকআপ দিয়েছি। আমাদের লোকজনকে যখন আমরা মামলা করতে পাঠিয়েছি, সেই সময় তৎকালীন কর্মরত যে পুলিশ অফিসাররা ছিলেন, তারা এমন ধারা দেন যেটা বেইলেবল, যারা এমন একটা মামলা দেন যেই মামলায় খুব অল্প সাজা হয়। এখানে আমার একজন বোন আছেন যার সন্তান মারা গেছে, মাত্র 3.5 বছরের একটা জেল দিয়ে সেই মামলা রায় দিয়ে দেওয়া হয়েছে। কেন দিয়ে দেওয়া হয়েছে? কারণ মামলাটার বুনিয়াদটাই দুর্বল, মামলাটা সাজিয়েছে দুর্বলভাবে। আপনি কি চান যে আপনার সন্তানের খুনি 2 বছরের জেল, 5 বছরের জেল, 4 বছরের জেল নিয়ে বেরিয়ে যাক? না, আমরা ফাঁসি চাই। এবং আমরা ফাঁসি চাই বলে খেয়াল রাখবেন, 80টা মামলা হয়েছে, 7টা মামলার রায় হয়েছে। 7টার মামলার মধ্যে আমি যে কয়টা মনে করতে পারি, যে ওই যে আপনার কার্নিশে ঝুলেছিল যে ছেলেটিকে মারা হয়েছে ওই যে হত্যা করা হয়েছিল আপনার চানখারপুলে, সেই মামলাটা রায় হয়েছে। মামলা মুগ্ধ এবং এখানে স্নিগ্ধ ভালো বলতে পারবে, সে আই হোপ সে এখনও আছে, তাদের মামলাটাও কিন্তু গতি পেয়েছে এবং 11 জন সহ, ওখানে 11 জন সহ। দেখুন, এই মামলার রায়ের ব্যাপারে অন্তত রাতারাতি কোনো কথা আমার মনে হয় না চাওয়াই ভালো। কেন জানেন? আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর পরে কেউ যেন কোনোদিন আঙুল না তুলতে পারে। যেইভাবে আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং হয় দেশে, মামলার নামে যেইভাবে অসংখ্য হত্যাকাণ্ড আমরা দেখে এসেছি, ওই হিস্ট্রি রিপিট করার দরকার নাই এদেশে। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি। আমি খুবই খুশি হতাম জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স যদি আইন মন্ত্রণালয় থেকে কাউকে আনতে পারতেন। আমি নিজে আইনজীবীও নই, কিন্তু আমি সহজ কথা যেটা বুঝি সেটা হচ্ছে আপনি এবং আমি এক। 2018 সালে যখন আমাকে আমার স্বামী সহ তুলে নিয়ে যাওয়া হয়, আবার ওই কথাটা রিপিট করি, ওই দিন আমি জানি যে আমরা কেউ না যদি না রাষ্ট্র আমাদের পদানত হয়। রাষ্ট্র পদানত কখন হয়? যখন একজন মানুষের হিউম্যান রাইটস একেবারে ম্যাক্সিমাম উন্নত অবস্থায় থাকে। এই জায়গাটা আমাদের যুদ্ধের জায়গা। যা ঘটে গেছে, বেনজির আহমেদের জামিন হয়ে গেছে, এই বিষয়টা আমাদের জন্য টেনশনের। দ্বিতীয়ত হচ্ছে, আমার বাসায় গ্যাস নাই, আপনাদের আছে? ইলেকট্রিসিটি দিয়ে যে রান্না করব সেই উপায় নাই, কারণ বেশিরভাগ সময় থাকছে না। আর আরেকটা নিউজ হচ্ছে, কাঁচামরিচের দাম আজকে কত টাকা কেজি কেউ জানেন? 450। নাইস। এই কথাগুলা আমরা যখন বলি, এগুলো হচ্ছে জনগুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তখন আমাদেরকেই আবার এক শ্রেণীর মিডিয়া বলতে শুরু করেছে যে এই যে এত জনগুরুত্বপূর্ণ বিষয় রেখে কোথাকার কোন জুলাই সনদ নিয়ে আপনারা কেন কথা বলেন। আসলে এই দুইটা বিক্ষিপ্ত জিনিস না, এই দুইটা ইস্যু কানেক্টেড। জুলাই সনদে হ্যাঁ ভোট দেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হবে আমরা জানি। শুধু একটা বিষয় আমাদের প্রশ্ন, যে কবে হবে, তাই না? এবং আমরা কেন বারবার এটা মনে করাই দিতে চাই এটাও আমরা জানি। মনে করেন, আমার বাচ্চা যখন ছোট থাকে, সে তখন সব বেলাতেই চিকেন ফ্রাই খেতে চায় বা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়, দেই না। একটা ভালো জিনিস খেতে বললে, করলা খেতে বললে খেতে চায় না, তখন কি বলতে হয়? জোর করতে হয়, রাইট? জোর করে খাওয়াতে হয়। সরকার কথা শুনবে না হয়তো। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে, সরকার এখনো যেই জায়গাটার উপরে, মনে করেন এখানে সব কিছু বাদ, শুধু এই কাঠের জিনিসটা হচ্ছে শুধু সরকারের নিজের, বাকি এই পুরা স্টেজ এখনো কার তৈরি করাটা থেকে গেছে? ফ্যাসিস্টেরটা থেকে গেছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের কি কখনো মনে হয় যে শেখ মুজিব, শেখ হাসিনার মতন এরকম পালিয়ে যেতেন? আমি প্রশ্নটা কেন করছি, এটা আমি নিজেকে করছিলাম না, আমার উল্টাটা মনে হয়, বলছি। আমি এটা করছিলাম আমার দেশের জন্য। শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে যদি লেখাটা গ্র্যান্ট হয়, তাহলে ইনশাআল্লাহ আসবে আমার দেশ পত্রিকায়। আমি একটা লেখা লিখছিলাম,
তখন আমার মনে হলো যে এই প্রশ্নটা আমি একটু আমাকে করি তো। এবং আমি দেখলাম যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে কেনই যেন বিশ্বাস করতেন, এবং আমার কখনো মনে হয় না তিনি পালিয়ে যেতেন। আমার কখনোই মনে হয় না তিনি পালিয়ে যেতেন। সুতরাং দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা এমন আর কোনো শাসক দেখি নাই যাকে জাতীয় মসজিদের খতিব সহ নিজের আত্মীয় স্বজন সহ ব্যাগ ট্যাগ গুছায় পালায় যেতে। এবং এত স্বার্থপর একজন শাসক, সে তার নিজের দলের লোকগুলোকেও সতর্ক করে নাই। কিন্তু আমাদের কিন্তু হাসিনাকে লাগবে কেন বলেন তো? দেখেন, এই যে এখন আমরা একজন আরেকজনকে বকা দিচ্ছি, বলছি আপনি সরকার, সরকার আমাকে বলছে আপনি বিরোধী দল, কিন্তু একবার হাসিনা একটা অডিও রেকর্ড পাঠাক, আমরা সব একসাথে দাঁড়ায় যাব। আমাদের হাসিনাকে লাগবে। অর্থাৎ যদি হাসিনা নাও থাকে, তাহলে এই যে একটা চেহারা যে ফেসিস্ট হতে শুরু করলে, বাবা তোমাকে আমি বিদায় করে ছাড়ব, এই পরিণতি যতদিন আমাদের সামনে থাকবে ততদিন আমাদের কাজগুলা সুন্দর হবে। এখন আমি যেখানেই থাকি, আমি সরকারি দলে থাকি, আমি বিরোধী দলে থাকি। এখন আমি আপনাদেরকে একটু সহজে, আপনারা সবাই এই কথাগুলো জানেন, আমার চাইতে বেশি জানেন, আমি আপনাদের অনেকের থেকেই শিখেছি। আমি এই কথাগুলো আরেকবার একটু মনে করাই দিতে চাই। কেন মনে করাই দিতে চাই? কারণ এগুলো আজকে রেকর্ড হবে, এগুলো মানুষের কাছে যাবে, এগুলো আমাদের জানা দরকার, যেন আমাদেরকে বারবার প্রশ্ন করা না হয়। এই যে কারেন্ট নাই, গ্যাস নাই, তাও আছেন 1 জুলাই সনদ নিয়ে কথা বলেন। কেন বলি? জুলাই সনদের হ্যাঁটাকে যখন আমরা আইনি অবস্থায় দেখতে পাবো, আইনি মর্যাদা দিতে পারবো, কি কি হবে? একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। চিন্তা করেন তো, তাহলে একজন ব্যক্তির মাথায় থাকবে আমি যত যাই করি 2 বারের বেশি তো থাকতে পারবো না। সুতরাং আমার ভবিষ্যৎটা আমার গুছাতে হবে। আপনারা কি জানেন যে 74 সালে যে 5ম সংশোধনী হয়েছিল, সেখানে কি কি হয়েছিল? সেখানে কিন্তু এই জায়গাগুলোকে বন্ধ করা হয়েছে, এমনভাবে বন্ধ করা হয়েছে। একটা সংসদে 2 বছর চলে গেছে, তাকে বলা হলো যে আরো 5 বছর থাকতে পারবে। মোট কত বছর হয়? 7 বছর। কিভাবে? সংসদে পাশ করায় ফেলা হলো। এবং এই সংসদটা কিভাবে হয়েছিল? 73-এর নির্বাচন আপনারা যদি পড়েন, আপনারা অবাক হয়ে যাবেন যে হাসিনা কিন্তু নতুন কিচ্ছু করে নাই, শুধু বাপের লিগেসিটাকে বহন করে নিয়ে আসছে আমাদের কাছে। আমরা যারা 75 দেখি নাই, আমাদেরকে একটা অভিজ্ঞতা দিয়ে গেছে যে হ্যাঁ, এটা সম্ভব। আমি এটা কল্পনাই করতে পারতাম না যে একজন দেশের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হবে, কিন্তু কেউ ইন্নালিল্লাহ পড়বে না। আমরা সেটা এখন কিন্তু নতুন লাগে না, এখন অস্বাভাবিক লাগে না, রাইট? কারণ আমরা একটা দেখেছি যে জ্বালাইতে জ্বালাইতে কোথায় চলে গেলে সে বিদায় হইলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। 74-এ শেখ মুজিব এই ব্যবস্থাটা করেছিলেন, এবং ওই সময়টার গল্পটা আপনাদেরকে জানতে হবে। আমরা সব সময় মনে করি যে শেখ হাসিনা খারাপ, কিন্তু ওই সময়টা খুব ভালো ছিল। নো, আমাদেরকে সব সময় বলা হয়, আপনারা আমার ফাঁসি চাই পড়েন, মতিউর রহমান রেন্টুর কাছে শেখ হাসিনা খারাপ, শেখ মুজিব খারাপ না, অলমোস্ট পূজা করে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ওই সময়টাও খারাপ ছিল, এজন্য 75 এসেছিল। এবং এই সময়টাও খারাপ দেখেই ওই একই লেগেসির ধারককে আমরা বিদায় করতে বাধ্য হয়েছি, সে বিদায় হয়ে যেতে বাধ্য হয়েছে, রাইট? কি করেছে দেখেন, 73-এর নির্বাচনে এক একজনকে প্রার্থীকে দাঁড়াইতেই দেয় নাই। আপনারা আমাদের এখনকার যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন সাহেবের বাবাকে তুলে নিয়ে আসা হয়েছে, জানেন? এমন এক এক জায়গায় এক একজনকে জিতানোর জন্য ব্যালট বাক্সকে হেলিকপ্টারে করে শেখ মুজিবের বাসভবনে এসে গুনে বলেছে ঠিক আছে, ও জিতেছে। তো সেই হিসাবে তো হাসিনা নতুন কিছু করে নাই, করেছে বলেন? কিন্তু আমরা কেন এই ভুলটা করলাম? কেন হাসিনাকে এই ভুলটা করতে দিলাম? কারণ ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিখে না। দেখেন, হ্যাঁ ভোটটাকে আমরা আইনি মর্যাদা দিতে পারলে আমরা এই জিনিসগুলোকে বাস্তবায়ন হতে দেখতে পারবো। একটি দেশের প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সুবিধা অসুবিধা বলছি না, চিন্তা করেন। দ্বিতীয় হচ্ছে, এই যে বাঙালিকে হাইকোর্ট দেখায় দিয়ে গেছে না ব্রিটিশরা, এই সিস্টেমটা ভাঙবে। আমরা বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট পাবো, অর্থাৎ যে কোনো বিষয় আপিল করার জন্য এই ঢাকায় এসে মানুষকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না।
তৃতীয়ত হচ্ছে সংসদীয় কমিটিগুলোতে এক দলের প্রাধান্য থাকবে না। চতুর্থত হচ্ছে আপনার মৌলিক অধিকারকে কেউ বন্ধ করে দিতে পারবে না। ইন্টারনেট বন্ধ করে 5 দিন বাংলাদেশে গণহত্যা চালানো হলো, তাই না? এটাকে আর কেউ করতে পারবে না। ষষ্ঠত, যেন তেনভাবে জরুরি অবস্থা ডাকা যাবে না। কেবল 4টা অবস্থা ছাড়া জরুরি অবস্থা নিজের ইচ্ছে মতো ডাকা যাবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাজের মধ্যে ব্যালেন্স থাকবে। আপনার আমার জাতির যে পরিচয় সেটা সুস্পষ্ট হবে। আমরা বাংলাদেশি, তাই না? আমরা যখন আমাদেরকে বাঙালি বলতে দেখতাম, তখন দেখতাম যে আমাদের দেশে থাকে এমন অনেককে ডিক্লাসড করে দেওয়া হচ্ছে। সেটা আর হবে না। এবং বিচার বিভাগের দলীয়করণ বন্ধ হবে। একজন বিচারক সুবিধা মতো রায় না দিলেই তাকে বদলি করে ফেলা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। এখন বলেন তো, কাঁচামরিচের দামের জন্য জুলাই সনদ জরুরি কিনা? জরুরি। এটা মাথায় রাখবেন। এই প্রশ্নটা কোনোদিন কাউকে করতে দিবেন না যে দেশে এত সমস্যা, আপনারা খালি জুলাই সনদের কথা বলেন কেন? এখন আমি শেষ 2টা কথা বলবো। আপনাদের কাছে 2টা দাবি আছে আমার আপনাদের কাছে, যারা আমাকে শুনছেন। এখন হতে পারেন এটা মাননীয় সংসদ সদস্যরা যারা আছেন, যারা শহীদ পরিবার আছেন, যারা আহতরা আছেন এবং অন্যান্য অডিয়েন্স যারা আছেন। বলবো? দাবি নাম্বার 1, আমাদের দেশে অনেকগুলো সুদৃশ্য জুলাই কর্নার ছিল, মনে আছে? প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, সম্ভবত 6500 প্রাইমারি স্কুলে সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং উপজেলা পরিষদের লাইব্রেরিতে এই মুজিব কর্নারগুলোকে আমরা জুলাই বিপ্লবের পরে কি করলাম, হেডিংগুলো খুলে ফেলে দিয়েছি। কিন্তু মুজিব কর্নারটা এখনো আছে না? এটা আমরা সরকারকে বলতে চাই যে কেউ আবার গিয়ে ভাঙচুর করে সরাই দিয়েন না। এভাবে সিস্টেম চেঞ্জ হয় না ভাই। আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এই জায়গাটায় আমরা একটা মুক্তিযুদ্ধ এবং জুলাই কর্নার করতে চাই। এই জায়গায় কি কি বই আছে দেখলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। বঙ্গবন্ধুর প্রিয় রান্না লিখেছে কে? কাফের দোষী। দেখেন, চাটারও তো একটা লিমিট থাকে। আর দ্বিতীয় যেটা চাই, এটার জন্য আমরা দাবি তুলব। আমি পার্সোনালি শেষ 4 দিন অধিবেশনের 11 থেকে 15 তারিখ হাত উঠাতে আমার হাত ব্যথা হয়ে গেছে। সর্বশেষ বুধবারে চেষ্টা করেছি প্রধানমন্ত্রীকে বলার, কিন্তু আমি সুযোগ পাই নাই। ইনশাআল্লাহ চেষ্টা করব একটা বিল নিয়ে আসার বা কোনোভাবে একটা প্রস্তাবনা আনার, আর আপনারা আপনাদের জায়গা থেকে সমর্থন দিবেন। আমরা মুক্তিযুদ্ধ এবং জুলাই 2টাকে ধারণ করতে চাই, একাডেমিক্যালি ধারণ করতে চাই, চর্চা করতে চাই। এবং মুজিব কর্নার মাস্ট বি রিপ্লেসড। দাবি নাম্বার 2, আয়নাঘরকে যারা কথিত বলে সেই পত্রিকাটা কেনেন। এখানে কেউ আছেন? আমরা একটা বোকামি করি। আমাদের যখন যার উপর রাগ হয় গিয়ে হামলায় পড়ি, তার অফিসটা ভাঙ্গি। লাভ হয় কোনো কিছু? সে ওই ভাঙা অফিস দেখায়, ওই যে ঘা দেখায় ফকির যেরকম টাকা তুলে, সে এই ভাঙা অফিস দেখায় আরও একটু মানুষের কাছে যায়। আপনারা এই পত্রিকাটা কিনবেন না। আপনার কোনো আত্মীয় স্বজনের বাসায়, অফিসে এই পত্রিকাটা রাখতে দিবেন না। তাদের সার্কুলেশন কমান, তাদের ওয়েবসাইটে যাবেন না। বিকল্প তৈরি হবে এভাবেই। আমরা বলেছিলাম না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। প্রথম আলোর কি বিকল্প নাই? তাহলে এই পত্রিকাটা এই দেশে এই কথা লেখার সাহস পায় কিভাবে? পরে এডিট করেছে, তার মানে কি? দেখেন, কোনো নৈতিক অবস্থা নাই। তাদেরকে আপনার ধরতে পারা উচিত। সুতরাং এখানে যারা আছেন, আমি পার্সোনালি আপনাদেরকে এই 2টা অনুরোধ করব। আসেন, জুলাইকে শুধু মুখে, কথায়, চোখের পানিতে মনে করলে হবে না, কাজে নিয়ে আসতে হবে।